আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জাভেদ হোসেন। প্রথমে সংবাদ শিরোনাম। আগামীকাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ দেবেন খাল পুনঃখনন, নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান ও সাংগঠনিক সভায়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর 17 ফেব্রুয়ারি থেকে 30 এপ্রিল পর্যন্ত 7টি মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত। সিদ্ধান্ত বাস্তবায়নের হার 70% বেশি। রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান। সমবেদনা জানান পরিবারের সদস্যদের, দ্রুত বিচারের আশ্বাস। আগে ভাগেই ঢাকা ছাড়তে শুরু করেছে ঈদে ঘরমুখো মানুষ। বাস টার্মিনাল ও রেল স্টেশনে নেই অতিরিক্ত ভিড়। শান্তি আলোচনায় অগ্রগতি হলেও পরমাণু ইস্যুতে অনড় যুক্তরাষ্ট্র ও ইরান। সমৃদ্ধ ইউরেনিয়াম ওয়াশিংটনের কাছে হস্তান্তরের দাবি ট্রাম্পের, তেহরানের প্রত্যাখ্যান। এবং টমাস ডুলিকে জাতীয় ফুটবল দলের হেড কোচ নিয়োগ বাফুফের। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। আগামীকাল ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী শনিবার দুপুরে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল 3টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। একই সঙ্গে 3 দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী সফরে বিকেলে ত্রিশালে নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। অনুষ্ঠান শেষে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ত্রিশালবাসীর মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তার কর্মসূচি ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত ট্রান্সফার অফ ডিফেন্স ইকুইপমেন্ট অ্যান্ড টেকনোলজি শীর্ষক চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতরাতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার 8ম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভায় মন্ত্রিপরিষদের সদস্য ও সংশ্লিষ্ট সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় Framework Agreement on the Establishment of the International Big Cat Alliance IBCA স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন ও গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন GCM বাস্তবায়নের লক্ষ্যে খসড়া GCM NAP 2026-2030 অনুমোদন দেওয়া হয়। এছাড়া মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত 17 ফেব্রুয়ারি 2026 থেকে 30 এপ্রিল 2026 বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বলা হয়, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর অর্থাৎ 17 ফেব্রুয়ারি 2026 থেকে 30 এপ্রিল 2026 পর্যন্ত 7টি মন্ত্রিসভা বৈঠকে অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার 70.73%। রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার 7 বছর বয়সী শিশু রামিসার বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতরাতে মিরপুর 11 নম্বর সেকশনের বি ব্লকের বাড়িতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার শিশুটির পরিবারের সদস্যদের সমবেদনা জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারের আশ্বাস দেন। শিশুটির বড় বোন রাইসা আক্তারের পড়ালেখা সহ ভবিষ্যতে দায়িত্ব নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা প্রথমে সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই। এইটা আমরা আগে প্রথমে করতে চাই। আপনাদেরকে শক্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ ঘটনায় প্রধান সন্দেহভাজন সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। নিষ্পাপ শিশু রামিসার নির্মম মৃত্যুতে শোক ও ক্ষোভে ফুঁসে উঠেছে পুরো দেশ। হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সকলের। গতরাতে প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার পরিবারের সঙ্গে দেখা করে নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন। এদিকে আজ সকালে রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসার বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন সংরক্ষিত নারী আসনের এমপি সেলিমা রহমান। সুরাইয়া মুন্নির রিপোর্ট। নিহত শিশু রামিসা ছিল পরিবারের সবার আদরে। প্রতিদিনের মতো হাসি খুশি সময় কাটানোর কথা থাকলেও হঠাৎই নেমে আসে অন্ধকার। রামিসার মৃত্যুর খবরে ছুটে আসেন স্বজন ও প্রতিবেশীরা। ছোট্ট শিশুর এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। মেয়েকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন বাবা। চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে, শুধু বললেন আমারও একটা মেয়ে আছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিহত রামিসার পরিবারের সঙ্গে দেখা করে এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আশ্বাস দেন। আমরা প্রথমে সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন রামিসার বাবা। আমার মাননীয় প্রধানমন্ত্রী বড় ভাই হিসাবে প্রধানমন্ত্রীর অস্তিত্ব নিয়ে উনি আমার কাছে আসেননি। একজন পিতৃ বাবা হিসাবে, আরেকজন মেয়ের বাবা হিসাবে এসে আমাকে যে সান্ত্বনা দিয়েছেন, যে ভরসা দিয়েছেন, আমি সেই ভরসার উপরে আত্মবিশ্বাসী এবং আমি বিশ্বাসী। আমি আশা করি যেন বাংলাদেশে ওনার হাত ধরে আর কেউ রামিসা যেন হারায় না যায়, কারো বাবার মুখ যেন খালি না হয়ে যায়, কোনো বাবার যেন আত্মনাদ আর না করতে হয়। পরিবারের সদস্যরা বলছেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। সকালে সংরক্ষিত নারী আসনের এমপি সেলিমা রহমান রামিসার পরিবারের সঙ্গে দেখা করে বলেন, শিক্ষার অভাব, মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয়ের কারণে সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেন সেটা তিনি রক্ষা করেন, এবং উনি যে কালকে বলে গেছেন এবং সর্বোচ্চ মহলে আজকে যে একটা বিরাট একটা নাড়াচাড়া হয়েছে, সেটার জন্য খুব দ্রুত রাষ্ট্র যখন দায়িত্ব নিয়েছে, খুব তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ছিলেন, তারা সকলে দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব নিয়ে তারা খুব দ্রুত বিচার করবেন। এদিকে ঘটনাটি তদন্ত করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুরাইয়া মুন্নি, বিটিভি নিউজ, ঢাকা। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদে ঘরমুখ মানুষদের নিয়ে ট্রেনের 5 দিনব্যাপী ঈদ যাত্রা। ঈদে ঘরমুখ মানুষকে নিরাপদ ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে। তবে আজ থেকেই ঢাকায় কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে ঘরমুখ মানুষের ভিড়। যাত্রীরা বলছেন, ভোগান্তি এড়াতে কিছুটা আগেই কর্মস্থল ছাড়ছেন তারা। আরিফিন মাসুদের রিপোর্ট। ঈদের আনুষ্ঠানিক ছুটি এখনো শুরু না হলেও একটু আগেভাগেই অনেকেই ছাড়ছেন ঢাকা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কমলাপুর রেল স্টেশনে দেখা যায় ঘরমুখ মানুষের বেশ খানিকটা ভিড়। আমি দিদির বাড়ি ঈদ করতে যাচ্ছি, অনেক ভালো লাগছে। খুবই সুন্দর পরিবেশ, কোনো ধরনের ভোগান্তি নাই। সবাইকে নিয়ে একসাথে ঈদ করব, পরিবার পরিজন আত্মীয় স্বজন। পরিবারের সাথেই তো ঈদ করার জন্য 2 ঈদে যাওয়া হয়। অনেক ভালো লাগছে, একসাথে আনন্দ করব সবাই মিলে। সবচাইতে বেশি এক্সাইটমেন্ট কাজ করে যে ফ্যামিলির সাথে দেখা হবে, কথা হবে, অনেকটা সময় কাটাতে পারি অনেকদিন। শনিবার থেকে শুরু হবে 5 দিন ব্যাপী রেলের ঈদ যাত্রা। ঠেলাঠেলি ভিড় আর যাত্রাপথের নানা ভোগান্তি এড়াতেই অনেকেই পরিবার পরিজন নিয়ে ছাড়ছেন ঢাকা। আগে আগে চলে যাচ্ছি যেন কোনো সমস্যা না হয়, ঠিকভাবে যেতে পারি। এয়ারপোর্ট থেকে ভিড় হবে, আস্তে আস্তে ভিড় হয়ে যাবে, তখন যাওয়া কঠিন হয়ে যাবে। যেহেতু আগে যাচ্ছি, ভিড় কম, একটু স্বস্তি পাওয়া যাচ্ছে এই জন্য। ঈদ মুখোমুখি আরো যানজট হতে পারে, তাই আর কি আগে চলে যাওয়ার চেষ্টা। একটু দেরি করলে ভিড়টা বেশি হবে, সেজন্যই তাড়াতাড়ি যাওয়া। ঈদের আগ মুহূর্তে দেখা গেছে উঠতেই সমস্যা হয়, আবার নামতে আমাদের দেখা গেছে আমাদের বাজিতপুর নামতে গেলে অনেক কষ্ট হয়। শেষের দিকে ট্রেনে ভিড় হয় এবং ভোগান্তি বেশি হয়। কিছুক্ষণ এক্সপ্রেস তো 10:30 ছাড়ার কথা, এখন প্রায় 11টা বেজে গেছে, এখনো তারা ছাড়ে নাই। এবার রেলের ঈদ বহরে চলাচল করবে 43 জোড়া আন্তনগর সহ 66 জোড়া ট্রেন। স্টেশন ম্যানেজার জানালেন, এর বাইরেও ঈদ উপলক্ষে চলাচল করবে 10টি বিশেষ ট্রেন।
যাত্রীর চাপ সামাল দিতে প্রতিটি আন্তনগর ট্রেনে যাত্রার 2 ঘন্টা আগে দেওয়া হবে 25 ভাগ স্ট্যান্ডিং টিকিট। আগামীকাল 23 তারিখ আমাদের ঈদযাত্রা শুরু হবে, কিন্তু গতকাল বৃহস্পতিবার ছিল, গতকাল বৃহস্পতিবার থেকেই আমরা কিছুটা চাপ অনুভব ছিল এবং আজ সকালেও মোটামুটি যাত্রীর চাপ ছিল। তো সকাল থেকে এই পর্যন্ত আপনার 16টা আন্তনগর ট্রেন ছেড়ে গেছে। আমাদের টোটাল যে যাত্রী সিট সংখ্যা আছে প্রায় 45,000 প্লাস, আর আমরা প্রতিটা ট্রেনের যে সর্বনিম্ন শ্রেণী 25% স্ট্যান্ডিং টিকিট দেব, সেটা মিলায় 60,000 প্লাস বা 65 এরকম কাছাকাছি হবে। এইরকম যাত্রী আমরা প্রতিদিন ক্যারি করবো কমলাপুর স্টেশন থেকে। 5 দিন ব্যাপী রেলের ঈদ যাত্রায় কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে থাকছে 3 স্তরের চেকপোস্ট। টিকিটবিহীন ভ্রমণ ঠেকাতে ইতোমধ্যে কমলাপুর রেল স্টেশনে স্থাপন করা হয়েছে বাঁশের বেষ্টনী। কমলাপুর এবং এয়ারপোর্ট স্টেশনে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতিটি স্তরেই টিকিট চেক হবে এবং প্রতিটা স্তরেই আপনার এনআইডির সাথে টিকিট মেলানো হবে। আমাদের প্রতিটা ট্রেনের সামনে আমাদের নিরাপত্তা বাহিনী থাকবে, যাতে কোনো যাত্রী ছাদে ভ্রমণ করতে না পারে। আমাদের জিআরপি থাকবে, আরএনবি থাকবে। তিনি জানান, প্রতিটি ট্রেনের সময়সূচি ঠিক রেখে ঘরমুখো মানুষকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেবার বিষয়টিকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছে রেলওয়ে। এবারের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে রেলওয়ে। তারা বলছেন, ঈদযাত্রায় যাতে শিডিউল বিপর্যয় না ঘটে সে লক্ষ্যে কমলাপুরে মজুদ থাকবে অতিরিক্ত ইঞ্জিন এবং বগি। কমলাপুর রেল স্টেশন থেকে আরিফিন মাসুদ, বিটিভি নিউজ। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। অফিস আদালত এখনও পুরোপুরি ছুটি না হলেও যানজট এড়াতে পরিবার পরিজন নিয়ে আগেভাগে ঢাকা ছাড়ছেন অনেকেই। অতিরিক্ত যাত্রীর চাপ না থাকলেও আগের তুলনায় ব্যস্ত হয়ে উঠেছে বাস টার্মিনালগুলো। বিস্তারিত আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে। পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রাজধানী জুড়ে শুরু হয়েছে ঘরমুখো মানুষের যাত্রা। যদিও সরকারি বেসরকারি অফিস আদালত খোলা রয়েছে আরও 2 দিন, তারপরেও যানজট ও বাড়তি চাপ এড়াতে আগেভাগেই ঢাকা ছাড়ছেন অনেকেই। ফলে মহাসড়কগুলোতে বাড়ছে যানবাহনের চাপ। রাজধানীর গাবতলী, সাইদাবাদ ও মোয়াখালী বাস টার্মিনালে সকাল থেকে ছিল ঘরমুখো মানুষের ভিড়। হাতে ব্যাগ, সঙ্গে পরিবার পরিজন নিয়ে নির্ধারিত সময়ের আগে কাউন্টারে উপস্থিত হচ্ছেন তারা। বিভিন্ন কোম্পানিতে জব করে, সরকারি চাকরিজীবী ফ্যামিলির সদস্যদেরকে বাড়িতে পাঠা দিচ্ছে। এই লোকগুলা এখন যাচ্ছে। পরে গাড়ির ভিড় হয়, গাড়ির টিকিট পাওয়া যায় না, তাই আগে আগে যাওয়া। গরু টরু কিনা হবে, কোরবানি দেওয়া হবে, আনন্দ ফুর্তি এইসবই। শিডিউল যে গাড়ি আছে এই কটাই যাবে। যাত্রীরা বলছেন, ঈদের ঠিক আগে রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়। শিশুদের কথা চিন্তা করেই আগেভাগে বাড়ির পথে রওনা দিয়েছেন তারা। তবে এই যাত্রায় বেশি উচ্ছ্বসিত শিশু কিশোররাই। স্বস্তি এখন পর্যন্ত আসি, বাট এরপরে কি হবে সেটা বলতে পারতেছি না আর কি। ঠিক আছে, আগে গেলেই ভালো হবে, কারণ আর কিছুদিন 2-1 দিন গেলে পরে গেলে তো মনে করেন যে আরো ভিড়ের চাপ হবে, মানুষের চাপ হবে, আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, বাসায় যে অনেক আনন্দ করব। ইনশাল্লাহ খুব দ্রুতই আবার আমরা নিজ গন্তব্যে পৌঁছে যাব। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এখনও যাত্রীর চাপ নিয়ন্ত্রণে রয়েছে, তবে ছুটি শুরু হলে চাপ কয়েকগুণ বেড়ে যাবে। অতিরিক্ত টিপ পরিচালনার পাশাপাশি যাত্রী সেবা নিশ্চিত করতে প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তারা। 25 তারিখে হয়তো 2 দিন হবে, এর মধ্যে তো আর তাছাড়া তো কোনো যাত্রী নেই। আমাদের ব্যবস্থা খুব ভালো আছে এবং শিডিউল যে গাড়িগুলো আছে সেগুলো আমি নিয়মিত পাচ্ছি এবং নিয়মিত ছাড়তে পারতেছি। ঘাটে কোনো যানজট নেই, যার কোনো সমস্যা হচ্ছে না। যানজট আর বাড়তি চাপের আশঙ্কা থাকলেও প্রিয়জনদের টানে ঘরে ফিরছেন মানুষ। তবে স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থার দিকে তাকিয়ে আছেন যাত্রীরা। আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুঃখ, কষ্ট ও গ্লানি দূর করতে চান। তিনি চান সমাজের প্রথম সারির সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন করতে। সকালে চট্টগ্রামের হাটাজারী উপজেলার চিকনদন্ডি ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, অতি দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন, অর্থনৈতিক মুক্তি এবং একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। প্রতিমন্ত্রী মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করেন।
পরে তিনি সামাজিক সেবা প্রদান ও আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় হালদা তীরবর্তী নিবন্ধিত 40 জন মৎস্যজীবী জেলে সম্প্রদায়ের পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থান হিসেবে ছাগলসহ খোয়ার ঘর, খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ করেন। এরপর তিনি হাটাজারি পৌরসভার বাস্তবায়নে LGRPRC বিশ্বব্যাংক প্রকল্পের আওতায় স্মার্ট স্ট্রিং লাইটিং ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে বনজাইন উপজেলা কলেজ রোড বাস স্ট্যান্ড 11 মাইল এবং পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, কাচারি সড়ক, রামকুনি সড়কে আধুনিক সড়ক বাতি উদ্বোধন করেন। পরে প্রতিমন্ত্রী হাটাজারি পৌরসভার কামালপাড়া, রামকুনি সড়ক ও শাহজালাল পাড়া সড়কে কার্পেটিং দ্বারা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এসব জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী কর্মসূচিতে হাটহাজারী উপজেলা ও পৌর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শান্তি চুক্তির আলোচনা এগিয়ে চললেও পরমাণু ইস্যুতে এবার শক্ত অবস্থান নিয়েছে তেহরান। ইরান স্পষ্ট জানিয়েছে, নিজেদের সমৃদ্ধ করা ইউরেনিয়াম কোনোভাবেই দেশের বাইরে যেতে দেওয়া হবে না। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা উজ্জ্বল, তবে আগামী কয়েকদিনের পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে পেন্টাগনের আগের সিদ্ধান্ত বাতিল করার মাত্র এক সপ্তাহের মাথায় পোল্যান্ডে আরও 5,000 অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জাকিয়া জামান আনিকার টেক্সট রিপোর্টে। পরমাণু ইস্যু ঘিরে শক্ত অবস্থান নিয়েছে ইরান। নিজেদের সমৃদ্ধ করা ইউরেনিয়াম কোনোভাবেই দেশের বাহিরে যেতে দেবে না তারা। তেহরানের এই অবস্থান ইরান যুক্তরাষ্ট্র চুক্তির ক্ষেত্রে একটি বাধা হয়ে দাঁড়াতে পারে। যদিও চুক্তির লক্ষ্যে ইরানের দেয়া প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের কাছে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এর পরিমাণ 440 কেজির বেশি। এগুলো পরমাণু অস্ত্র তৈরির মাত্রার কাছাকাছি। যুদ্ধের আগে ইরান জানিয়েছিল, সমৃদ্ধ ইউরেনিয়ামের অর্ধেক বিদেশে পাঠিয়ে দিতে রাজি তারা। তবে সূত্র বলছে, যুদ্ধ শুরুর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকির মুখে সেই সিদ্ধান্ত বদলেছে তেহরান। এদিকে পোল্যান্ডে আরও 5,000 অতিরিক্ত সেনা মোতায়েন করা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দেশটিতে 4,000 সেনা পাঠানোর একটি পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত বাতিল করার ঠিক এক সপ্তাহের মাথায় গত বৃহস্পতিবার ট্রাম্প এই ঘোষণা দিলেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, পোল্যান্ডের প্রেসিডেন্ট কারল নাভরোকির সঙ্গে সুসম্পর্কের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চুক্তিতে উপনীত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। তবে দ্রুত চুক্তি সইয়ের ব্যাপারে ঠিক এই মুহূর্তে আশাবাদ ব্যক্ত না করে তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে অনেক কিছুই ঘটতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যস্থতাকারীদের মধ্যে শান্তি চুক্তির আলোচনা এগিয়ে যাচ্ছে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলায় এবার আরও জোরালো বার্তা দিল জাতিসংঘ। আন্তর্জাতিক বিচার আদালতে পরামর্শমূলক মতামতের প্রতি সমর্থন জানিয়ে গৃহীত হয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব। এতে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণায়ন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো বিশ্বের দেশগুলোর আইনি দায়িত্বের মধ্যেই পড়ে। বিপুল সংখ্যক দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের বিরোধিতায় আবারও স্পষ্ট হয়েছে বৈশ্বিক জলবায়ু রাজনীতির বিভাজন। আরও জানাচ্ছেন জাকিয়া জামান আনিকা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উন্নত ও উচ্চ কার্বন নিঃসরণকারী দেশগুলোর দায়বদ্ধতা নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে। বিশেষ করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খরা, বন্যা ও ফসলহানির মতো সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলো বারবার দাবি জানিয়ে আসছে, জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী দেশগুলোকেই আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সেই প্রেক্ষাপটে এবার গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ। আন্তর্জাতিক বিচার আদালতের পরামর্শমূলক মতামতের প্রতি সমর্থন জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব। এতে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণায়ন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার সীমিত করা বিশ্বের দেশগুলোর আইনি দায়িত্বের মধ্যেই পড়ে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উত্থাপিত প্রস্তাবটি 141 ভোটে পাশ হয়। বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, সৌদি আরব, রাশিয়া, ইসরায়েল, ইরান, ইয়েমেন, লাইবেরিয়া ও বেলারুশ। অন্যদিকে জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সহ অধিকাংশ দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। ভারত, কাতার, তুরস্ক ও নাইজেরিয়া সহ কয়েকটি দেশ ভোটদানে বিরত থাকে। সেখানে আদালত উল্লেখ করে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ শুধু রাজনৈতিক প্রতিশ্রুতির বিষয় নয়, বরং আন্তর্জাতিক আইনের আওতায় রাষ্ট্রগুলোর দায়িত্বের অংশ। যদিও এই মতামত আইনিভাবে বাধ্যতামূলক নয়, তবু ইতোমধ্যে বিভিন্ন দেশে জলবায়ু সংক্রান্ত মামলায় এটি উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ভোট জলবায়ু ন্যায় বিচারের প্রশ্নকে আরও জোরালো করেছে। কারণ যেসব দেশ সবচেয়ে বেশি জলবায়ু বিপর্যয়ের শিকার, তাদের অনেকেরই বৈশ্বিক কার্বন নিঃসরণের অবদান খুবই কম। অথচ শিল্পোন্নত দেশগুলোর দীর্ঘদিনের উচ্চ কার্বন নিঃসরণকে বর্তমান সংকটের বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক। সত্য জানুন। সম্প্রতি ফেসবুকে একটি ছবি শেয়ার করে বলা হচ্ছে, নিহত শিশু রামিসার বাবাকে 10 লক্ষ টাকার চেক দিলেন জামাতের আমির। বিভিন্ন ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে এরকম দাবি করা হয়েছে, তবে বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। ফ্যাক্ট ওয়াচ অনুসন্ধানে দেখা যাচ্ছে, অন্য একটি ছবিকে এডিট করে শফিকুর রহমানের মুখ ও টাকার চেক বসানো হয়েছে। বিস্তারিত রোমানা আক্তারের রিপোর্টে। সম্প্রতি ফেসবুকে একটি ছবি শেয়ার করে বলা হচ্ছে, নিহত শিশু রামিসার বাবাকে 10 লক্ষ টাকার চেক দিলেন জামায়াতের আমির। তবে ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধান দিচ্ছে ভিন্ন তথ্য। অনুসন্ধানে দেখা যাচ্ছে, অন্য একটি ছবিকে এডিট করে শফিকুর রহমানের মুখ ও টাকার চেক বসানো হয়েছে। কর্নেল আব্দুল বাতেনের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে 20 মে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে বলা হয়, নির্মমভাবে হত্যার শিকার শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ঢাকা 16 আসনের সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেন। এই ভিডিওতে দেখা যায়, নিহত শিশু রামিসার বাবা কথা বলছেন আর তাকে সান্ত্বনা দিচ্ছেন এক ব্যক্তি। অনুসন্ধানে দেখা যায়, তিনি জামায়াতের ঢাকা 16 আসনের এমপি। এই ভিডিওতে চেক প্রদানের কোনো দৃশ্য নেই, তবে এই ছবিতে আব্দুল বাতেনের পরনের পাঞ্জাবির সঙ্গে আলোচ্য ছবিতে শফিকুর রহমানের পরনের পাঞ্জাবির সাদৃশ্য রয়েছে। এছাড়া আলোচ্য ছবিটির অন্যান্য ব্যক্তি এবং ঘরের আবহের সঙ্গেও এই ভিডিওর মিল দেখা যায়। জামায়াতের আমিরের ফেসবুক আইডি অনুসন্ধান করে শিশু রামিসার মৃত্যু নিয়ে একটি পোস্ট পাওয়া যায়, তবে রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কোনো তথ্য অথবা ছবি সেখানে নেই। প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, তিনি 20 মে হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। সব তথ্য পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে, রামিসার বাবার সঙ্গে এমপি আব্দুল বাতেনের সাক্ষাতের ভিডিও থেকে একটি ফ্রেম নিয়ে সেটিকে এডিট করে শফিকুর রহমানের মুখ বসিয়ে ফেসবুকে ছড়ানো হচ্ছে। ফলে সঙ্গত কারণে এ ধরনের পোস্টগুলোকে ভুয়া ও বিকৃত হিসেবে সাব্যস্ত করছে ফ্যাক্ট ওয়াচ। রুমানা আক্তার, বিটিভি নিউজ।
চট্টগ্রামের রাউজান ক্লাবের সহযোগিতায় উপজেলার ফতেনগর নওয়াজেশপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আগুয়ান ক্লাবের উদ্যোগে এই চিকিৎসা সেবা ক্যাম্পে মেডিসিন, ডায়াবেটিস, নাক, কান, গলা, গাইনি, নিউরো মেডিসিন সহ বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় 2000 নারী পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকগণ এতে চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া বিনামূল্যে শিশুদের খতনা, কর্ণচ্ছেদন, রক্তের গ্রুপ নির্ণয় সহ সন্ধানী সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠিত হয়। এ সময় রাউজান ক্লাবের সভাপতি ও রাঙামাটি জেনারেল হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ইকবাল চৌধুরী, ইউপি চেয়ারম্যান নুরুল হুদা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এবার খেলার খবর। ফুটবল। টমাস ডুলিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 65 বছর বয়সী জার্মান বংশোদ্ভূত এই কোচ রোববার বাংলাদেশ দলের দায়িত্ব নেবেন। জন্মসূত্রে জার্মান হলেও টমাস ডুলির খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের হয়ে 7 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি 81টি ম্যাচ খেলেছেন। রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে বেশ পরিচিতি রয়েছে তাঁর। 1994 সালে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের স্বাগতিক দলের হয়ে প্রতিটি ম্যাচই খেলেছেন ডুলি। এছাড়া ক্লাব ফুটবলে জার্মানিতে খেলেছেন বায়ার লেভারকুসেন ও শালকের হয়ে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.5 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 5টা 10 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 30 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 12টা 11 মিনিটে, ভাটা শুরু হবে সকাল 6টা 13 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর 12টা 27 মিনিটে এবং ভাটা শুরু হবে সন্ধ্যে 6টা